তবে একজন অচিকিৎসক ব্যক্তির একটি উক্তি আমি আপনাদের সামনে, মানে চিকিৎসক নন, আমি যেহেতু চিকিৎসক নই, তারপরে আমার মতনই একজন ব্যক্তি যিনি চিকিৎসক ছিলেন না, আহ, তার একটি কথা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। আপনারা অনেকেই হয়তো তার নামের সাথে পরিচিত আছেন। এই ব্যক্তিটির নাম হচ্ছে টমাস এডিসন। তিনি একজন মার্কিন বিজনেসম্যান ছিলেন, একই সাথে উদ্ভাবকও ছিলেন। উনি একটি কথা বলেছিলেন। কথাটি হচ্ছে, ভবিষ্যৎ চিকিৎসক কোনো ওষুধ দেবে না, বরং তিনি রোগীদের মানবদেহের যত্ন এবং খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধের বিষয় আগ্রহী করে তুলবেন। উপস্থিতবৃন্দ, টমাস এডিসনের এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা নীতির একটি মিল হয়তো আপনারা খুঁজে পাবেন। চিকিৎসা সেবার ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। এই প্র্যাকটিসটি ইউরোপে এখন ধীরে ধীরে শুরু হয়েছে। বর্তমান সরকার নতুন করে, আপনি এর মধ্যেই শুনেছেন যে এই ব্যবস্থাটা, রোগ যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, সেই লক্ষ্যে বর্তমান সরকার আরো 1 লক্ষ হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছে, যারা নাগরিকদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন এবং সতর্ক করবেন। তবে হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্য কর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বৃন্দকে নেতৃত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল চিকিৎসক বৃন্দ, আপনাদের সাথে আমি আমার একটি উপলব্ধির কথা শেয়ার করতে চাই। কি সেটি হচ্ছে, শিক্ষার্থী কিংবা পেশাজীবীগণ রাজনীতিতে সংশ্লিষ্ট থাকবেন কিংবা কতটা থাকবেন, এটা নিয়ে বিভিন্ন মহলে একটি আলোচনা আছে। এর পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে, তবে আমার মতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে হাততালিটা একটু পরে দিন, পরের লাইনটা বলে নিই, পরের কথাটা বলে নিই, তারপরে হাততালি দিয়ে। এই তবেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড। এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা সেবাকে আরো কার্যকর এবং জনবান্ধব করার লক্ষ্যে আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ডক্টর সুমন আমাদেরকে খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন দিয়েছে। যে প্রস্তাবগুলো যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি জানি, এর মধ্যে হয়তো কিছু বাদ যেতে পারে। যেমন 1 নম্বর, স্বল্পতম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 5000 চিকিৎসক নিয়োগ। এরপরে আছে সরকারি, এখন এটা বাস্তবায়ন হয়নি, আপনারা শুনে যান, আমি একটু বলি রাখি। এরপরে যেটি আছে সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা, আপনাদের যেটি দাবি আছে 32 থেকে 34 বছরে উন্নীত করা। চিকিৎসকদের অবসরের যে বয়সসীমা, সেটিও 61 থেকে 65 বছরে উন্নীত করা। চিকিৎসক এবং রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন।
এরপরে উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা প্রণোদনার ব্যবস্থা। এরপরে যেটি আমার মনে আছে সেটি হচ্ছে বেসরকারি খাতে কর্মরত লক্ষাধিক চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট ও ন্যায্য বেতন কাঠামো প্রয়োজন। এবং খুব সম্ভবত আরেকটি দাবি আছে, শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক না রেখে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বিশেষিত হাসপাতাল প্রতিষ্ঠা। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দ, আপনাদের অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দাবিগুলো হয়তো বা খুব একটি অযৌক্তিক নয়। তবে এই ব্যাপারটিও কিন্তু আমাদের সকলের একটু বিবেচনার মধ্যে থাকা উচিত। সেটি হচ্ছে বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকে সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। সকল উপস্থিতিবৃন্দ, চিকিৎসক ভাই ও বোনেরা, এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করতে পারি, বের করে নিয়ে আসতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে এবং স্বয়ংসম্পূর্ণ করতে সরকার ইতিমধ্যেই প্রথমবারের মতন স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটকেও বরাদ্দ করেছে। তবে অবশ্যই এখানে শুধু সরকার না, সরকারের পাশাপাশি সরকারের সাথে সমগ্র বাংলাদেশে আপনারা যা চিকিৎসক আছেন, সেটি উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, ঢাকা বা বিভাগ যে কোনো পর্যায়ে হোক না কেন, সকল চিকিৎসককে, সরকারি বেসরকারি সকল চিকিৎসক বৃন্দ আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদের সহযোগিতা, সমর্থন, সাহায্য ছাড়া অবশ্যই সরকারের পক্ষে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমাদের সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে জিডিপির যে 5% আমরা নিয়ে যেতে চাচ্ছি স্বাস্থ্য খাতে, এটিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয়, এর মাধ্যমে যদি দেশ এবং মানুষকে বেনিফিট দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এর বাইরেও যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। উপস্থিত চিকিৎসকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, আমি জানি
দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন প্রিয় চিকিৎসক বৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করে এবং ড্যাবের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।